যারা এই মামলা তদন্ত করবেন, তদন্ত করে যারা রিপোর্ট করবেন তাদের জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। দেশটা ওই জায়গায় থেকে গেল আর কি, মানে যে জায়গায় ছিল সেই তিমিরেই আমরা থেকে যাচ্ছি। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক ছিল, আইনের কঠোর প্রয়োগ করা দরকার, সেখানে তাদেরকে আমরা এটা করতে দেখি না, যার ফলে জনমনে খুব আশঙ্কা, জনগণ বিভ্রান্ত। এবং এই যে আপনি সংস্কার নিয়ে কথা বলছেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত। আপনি সংস্কারের কিছু কিছু জিনিসে কে কি মত দিয়েছে সেটা প্রকাশ করা হয়েছে, ও ম্যান্ডেট নেই। আর ম্যান্ডেট তো নিতে হলে আপনি সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত করে তারপরে ম্যান্ডেটে যাবেন। সেই ম্যান্ডেট সকল ম্যান্ডেট ওদের কাছে নাই, এই জন্যই অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করছে। অযথা মামলা, অপ্রয়োজনীয় মামলা যদি আপনি করেন তো সেই সব মামলাতে তো কোনো ফলাফল হবে না। এবং কোর্ট যদি ঠিক মতো থাকে, বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে থাকে, আপনি যেসব মামলার কথা বললেন, যেসব হত্যা মামলা, সেই সব হত্যা মামলার কোনোটাই প্রমাণিত হবে না। এটা আমাদের দেশের বড় বড় আইনজীবী যারা আছেন তারা বলেছেন, মানে এই ধরনের মামলা গ্রহণ করার ক্ষেত্রেই তাদের বিচার বিশ্লেষণ করা উচিত ছিল। ধরেন একটা থানায় গেলেন আর আপনি একজন 300 জনের নামে একটা মামলা করে দিলেন, এবং কয়েকদিন আগে যে সালাম সাহেব যে শুরুটা আনলেন, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো 208 নম্বর না 207 নম্বর একজন আসামি, তখন তিনি বিদেশে ছিলেন। এবং যে আমি ঠিক বুঝতে পারছি না আমার এখানে সমস্যা নাকি ওনাদের এখানে সমস্যা হচ্ছে বারবার। আমি স্নিগ্ধা আপনার কাছেই যাই, উনি যখন আসবে তখন আমরা শুনবো। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তিনজনকেই আমি ঠিক শুনতে পাচ্ছি না। আমি শুধু সালাম ভাইকেই দেখতে পাচ্ছি, সালাম ভাইকেই শুনতে পাচ্ছি, আর বাকি দুজন ফ্রিজ হয়ে গেছে। জি শহীদ, হ্যাঁ এখন ঠিক আছে, ফ্রিজ হয়ে গেছে। এটাও একটা যে সরকারের একটা কি আজকে মনে হয় ইন্টারনেটে কোনো একটা সমস্যা হচ্ছে নাকি জানি না, নাকি না না আমরা তো ইলন মাস্ক আসতেছে, তো তার আগে আমাদের নেটওয়ার্ক একটু খারাপ না থাকলে আমরা ওই নেটওয়ার্কটা নেব। এনিওয়ে না তিনজনেরই সমস্যা এরকম হয় না সাধারণত। হ্যাঁ যেটা বলছিলেন অবস্থা। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে মামলা, গায়েবী মামলার ধরনেরই মামলা, আগেও এরকম মামলা হতো, শত শত আসামি এবং নাম জানা আসামি, এগুলো তো একটা মানে এই মামলাগুলোর ব্যাপারে পরিষ্কার বলা যায় এগুলোর পিছনে একটা বাণিজ্যিক স্বার্থ আছে। যারা এই মামলাগুলো করছেন তারা এখানে ব্যবসা বাণিজ্য করবেন, এতে যারা এই মামলা তদন্ত করবেন, তদন্ত করে যারা রিপোর্ট করবেন তাদের জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। দেশটা ওই জায়গায় থেকে গেল আর কি, মানে যে জায়গায় ছিল সেই তিমিরেই আমরা থেকে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক ছিল, এই প্রত্যাশার মধ্যে তো এটা ছিল না মামলাগুলো এভাবে হবে, প্রত্যাশার মধ্যে এটা ছিল না যে নানান বয়ান তৈরি হবে, যেটা আমাদের ম্যাডাম বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের বয়ান। আপনি যেটা বলছিলেন যে এই যে ভারত, এই যে ট্যাগিং করা তো শেষ হলো না। এখন বিএনপি যদি নির্বাচন চায় তাহলে ওরা ভারতের টাকা নিয়ে রাজনীতি করছে, ওরা ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে নির্বাচন চাচ্ছে। মানে চমৎকার চমৎকার সব ব্যাখ্যা, চমৎকার চমৎকার সব বয়ান, এবং এই বয়ান ব্যাখ্যা ট্যাগিং এর কোনো পরিবর্তন নাই, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যেগুলো থাকবে না। আপনি যে কোনো আন্দোলনকে আপনি যে কোনো সময় ফ্যাসিবাদের দোষরদের কাঁধে চাপিয়ে দিতে পারেন। ফ্যাসিবাদ কোথায়? ফ্যাসিবাদ তো পালিয়ে গেছে, তাদের কোনো খবর নেই, তাদেরকে দেখা যায় না, দুই একটা ঝটিকা মিছিল টিছিল করে। কোথায় ফ্যাসিবাদ? কোন জায়গায় ফ্যাসিবাদ? এখন দোষর বলবেন, বিএনপি কে দোষর বলবেন, যে কথা বলবে তাকে দোষর বলবেন। সচিবালয়ে একটা অন্যায় আইন করা হয়েছে, একেবারে অন্যায্য অন্যায়, সংবিধান বিরোধী আইন, যেটা একটা অর্ডিন্যান্স ছিল 1979 এর 22 ফেব্রুয়ারি জারি করা। সেই অর্ডিন্যান্সে যে ধারাগুলো বাতিল হয়ে গেছিল এবং যেটাকে ব্যবহারও করা হয়নি, তারপরেও জেনারেল এরশাদ সাহেবের আমলে ডিসিপ্লিন অ্যাপিল রুলস করা হয়েছে, একেবারে চমৎকার একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনি যে কোনো ভাবে ডিপার্টমেন্টাল প্রসিডিউর কিভাবে পরিচালিত হবে, কিভাবে সবকিছু ঠিকঠাক করবেন, এরকম একটা কথাবার্তা আছে। তারপরে হঠাৎ করে আপনি 18 সালে একটা কর্মচারী আইন আছে, সেখানে নিয়ে আসলেন যে ওই জিনিসগুলোকে আপনাকে চালু করতে হবে। তো সেই জিনিসগুলো যদি আপনি যোগ করেন, তাতে যদি আমাদের সরকারি কর্মচারীরা শঙ্কিত হন, তারা যদি অস্তিত্বের প্রশ্ন মনে করেন, তখন তারা কথা বলবেন, আন্দোলন করবেন। তখন কি আপনি সচিবালয়ে লোক পাঠিয়ে দিবেন নাকি? আরেকটা মত সৃষ্টি করবেন যে সচিবালয়ের সামনে যেখানে 144 দ্বারা আছে, সেখানে যে আপনি পুরা সচিবালয় সকলকে বের করে দিতে বলবেন, আপনি নতুন রিক্রুটমেন্ট করে সচিবালয় চালাতে হবে, ফ্যাসিবাদের দালালদের চাকরি থেকে বিতাড়িত করতে হবে। এইসব
এসব করার এসব দেখলেই তো মানুষ হতাশ হয়ে যায়। আমাদের যে প্রত্যাশা 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, একটা স্বপ্ন তৈরি হয়েছিল, 71 তৈরি হয়েছিল, যেটা 90 তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা স্বপ্ন সেগুলো তো বাস্তবায়ন করতে হবে। আপনি তো ইচ্ছে করলে এগুলোকে মানে বাদ দিয়ে আপনি আপনার মতো মব সৃষ্টি করে যখন তখন যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই দাবি করবো, সেটাই অন্তর্বর্তীকালীন সরকারকে মানতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারও কারো কারো দাবি খুব তাদের ভালো লাগে, তারা মেনে নেন। কারো কারো দাবি তাদের কাছে খারাপ লাগে, তখন তারা পিটুনির ব্যবস্থা করেন। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা আগে বলছিলাম, তারা মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের আন্দোলনে পিটুনি দিয়েছেন, তারা প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পিটুনি দিয়েছেন, তারা আরো অনেক জায়গায় বল প্রয়োগ করেছেন। কিন্তু যেখানে বল প্রয়োগ করা দরকার অথবা কঠোর আইন প্রয়োগ করার দরকার, বল প্রয়োগ শব্দটা অগণতান্ত্রিক, বল প্রয়োগের দরকার নেই, আইনের কঠোর প্রয়োগ করা দরকার, সেখানে তাদেরকে আমরা এটা করতে দেখি না। যার ফলে জনগণের খুব আশঙ্কা, জনগণ বিভ্রান্ত। এবং এই যে আপনি সংস্কার নিয়ে কথা বলছেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত। আপনি সংস্কারের কিছু কিছু জিনিসে কে কি মত দিয়েছে সেটা প্রকাশ করা হয়েছে। আপনি দেখেন বহুত্ববাদ, সেখানে সবারই মতামত এটা তারা চান না। বহুত্ববাদ চাই না, তাহলে কি চাই? এখন এনসিপিও বহুত্ববাদ চায় না, কিন্তু বহুত্ববাদ তাদের আন্দোলনের যারা ছাত্র উপদেষ্টা হয়েছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তারা কিন্তু তখন বহুত্ববাদের স্লোগানটাকে অনেক সামনে নিয়ে এসেছিলেন। এখন আপনি এটা চান না, মানেটা কি? ওদের গুরু যা শিখালো সব শিক্ষা ওরা ভুলে গেল এখন। এরকম অনেক জিনিস আছে যেখানে আপনি দেখবেন যে অনেক না, যেগুলো আমরা দেখেছি বিএনপি যেগুলোতে দ্বিমত পোষণ করেছে সেগুলোই সামনে আনা, সেগুলোকে সামনে আনা হয়েছে, সেগুলোই প্রকাশ করা হলো। কিন্তু বিএনপি যেগুলোতে এখন তো আওয়ামী লীগকে কোনো মতে আমরা সরিয়ে দিয়েছি, সুতরাং এখন বিএনপি কে টার্গেট করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্যটা কি? সেই জন্য তো উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। এখন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলে তখন আপনি বয়ান তৈরি করবেন, তখন আপনি ওই ভারতীয় এজেন্ট হয়ে যাবেন, রয়ের এজেন্ট, আধিপত্যবাদের এজেন্ট, তারপরে আপনি ওই ফ্যাসিবাদের এজেন্ট হয়ে যাবেন। এইসব কথাবার্তা বলা হয়। কাউকে কাউকে কিন্তু পাকিস্তানি এজেন্ট বলে গালিগালাজ করা হয় না। পাকিস্তানি এজেন্ট হলে বলে কোনো অসুবিধা নেই, ইভেন আমেরিকান এজেন্ট হলেও কোনো অসুবিধা নেই, কাউকে গালিগালাজ করা হয় না। আমেরিকান এজেন্ট যদি কেউ হয় বা আমেরিকা যদি আমাদের দেশের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেয় সেটার প্রতিবাদ করলেও আপনি ভারতীয় এজেন্ট। মানে অদ্ভুত সব মানে ট্যাগিং চলছে। এগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে। প্রত্যাশাটা কি আমাদের? আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে দেশকে একটা গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা দেশ এবং জনগণকে উপহার দেবো। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত। এবং এটার কোনো রূপরেখাও তো নাই। অল্প সংস্কার মানে এই কটা সংস্কার, সুতরাং ওটা ক্লিয়ার না, ওটা অস্পষ্ট বক্তব্য এবং খুবই ভেগ কথা। ওনার প্রেস উপদেষ্টা, প্রেস সেক্রেটারি উপদেষ্টা মনে হয় থাকে, তার কথাবার্তা প্রেস সেক্রেটারি যা যা বলেন, প্রেস সেক্রেটারি, প্রেস সচিব যা যা বলেন, উনি একজন গণকর্মচারী, তো উনি যা যা বলেন ওগুলো তো উনি উনার মতো করে বলেন। তার কাছে তাদের কাছে সকল ম্যান্ডেট আছে, এটা ওনারা কোথায় পেলেন? আপনি কি কি ম্যান্ডেট আছে এটা একটু আপনারা আলাপ আলোচনা করেন। 5ই আগস্টের আগে স্বৈরাচার পতনের সময় কি কি দাবি দেওয়া ছিল, কি কি নিয়ে তারা পোস্টার লিখেছেন, স্লোগান লিখেছেন, কোথায় দেওয়াল লিখনগুলো তো এখনো সব মুছে নেই, কি কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করেন। তারপরে সেগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল কিনা আলোচনা করেন। আপনি যখন সরকার গঠন করলেন তার আগেই তো আপনি ঠিক করে নিতে পারতেন যে আমরা এই কাজ করব। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্সে পরিষ্কারভাবে বলা আছে সেইটাতে আপনি নির্বাহী কাজ করবেন। তো নির্বাহী কাজের বাইরে তাহলে আপনার কোনো ম্যান্ডেট নেই। আর ম্যান্ডেট তো নিতে হলে আপনি সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত করে তারপরে ম্যান্ডেটে যাবেন। সেই ম্যান্ডেট সকল ম্যান্ডেট ওদের কাছে নাই, এই জন্যই অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করছে। এখন তারাও তো জনগণকে রিপ্রেজেন্ট করে, রাজনৈতিক দলগুলো তো হাওয়া থেকে ভেসে আসেনি। কিন্তু একটা বড় রাজনৈতিক দল বিএনপি যদি একটা কথা বলে, তার মানে দেশের 35-40% মানুষ বিএনপিকে সমর্থন করে, সুতরাং তাদের কথা তারা বলছে। সুতরাং বিএনপি যখন বলে যে না আপনি করিডোরের ব্যাপারে আপনার কোনো ম্যান্ডেট নেই, মানে ম্যান্ডেট নাই। আপনি যদি বলে যে আপনি বন্দরের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে তো আপনার ম্যান্ডেট নেই। জনগণের ম্যান্ডেট যখন বলেন, তো জনগণের অংশ থেকে যখন প্রতিবাদ আসে তখন সেগুলোর ম্যান্ডেট নেই। সুতরাং এই ম্যান্ডেট শব্দটার একটা প্রয়োগ হচ্ছে, যে প্রয়োগটা এবং যে বয়ানটা তৈরি করা হচ্ছে সেটা খুবই একটা ভুল বয়ান। সবকিছু করার ম্যান্ডেট তাদের কাছে নাই।